পুরাতন অ্যালার্জিতে যারা ভুগছেন, প্রচুর চিকিৎসা করছেন, অনেক কিছু চিকিৎসা করছেন, চিকিৎসা করার পরেও সেই অ্যালার্জির কিচ্ছু হচ্ছে না, অ্যালার্জি সারাতে পারছেন না। এই অ্যালার্জি থেকেই সোরাইসিসের সৃষ্টি হয়ে যায়। অ্যালার্জি থেকেই সোরাইসিসের সৃষ্টি হয়ে যায়। এক আস্তে 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 সারা শরীরে ক্ষত তৈরি হয়ে যায়। সেই ক্ষতে প্রচুর চুলকানি থাকে, প্রচুর জ্বালা করে, প্রচুর রস কাটে। কিন্তু আপনি আহ, ত্বকের উপরে যে ক্ষত হয়, সেই ক্ষতের উপর বিভিন্ন ধরনের মলম টলম এটা ওটা সেটা ব্যবহার করেও আরোগ্য করতে পারছেন না, কোনোভাবেই সেটাকে আপনি দূর করতে পারছেন না। বহু রকমের চিকিৎসা করার পরও ফেল হয়ে যাচ্ছেন, বহু রকমের খাদ্য ইত্যাদি বন্ধ করে নিয়ন্ত্রণের মধ্যে চলার পরেও আপনি নিজেকে সুস্থ করে তুলতে পারছেন না। অর্থাৎ জীবনী শক্তি এতটাই তলানিতে চলে গেছে এবং আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা ইমিউনিটি পাওয়ার এতটাই লো লেভেলে চলে গেছে যে শরীর বাহ্যিক কোনো সমস্যার মুখোমুখি হয়ে নিজেকে সুস্থ রাখার মতো প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা থাকে না, নিঃশেষ হয়ে যায়। যে কারণে বিভিন্ন খাদ্যে, বিভিন্ন বস্তুতে, বিভিন্ন আবহাওয়াতে অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে এবং প্রতিক্রিয়া স্বরূপ প্রবলভাবে হাঁচি, সর্দি, নাক মুখ জ্বালা, চোখে জ্বালা এগুলো শুরু হয়। পরে আস্তে আস্তে আপনার সাইনোসাইটিস এবং ন্যাজাল পলিপস, মাইগ্রেন ইত্যাদি বহু রকমের সমস্যা শুরু হয়। একটার পর একটা ক্রনিক ডিজিজে পরিণত হয়। সেই ডিজিজ থেকে মুক্তি কোনোভাবেই পায় না। এই না পাওয়ার পিছনে যেটা কারণ সেটা হলো ইমিউনিটি পাওয়ার তলানিতে থেকে যাওয়া। আর ইমিউনিটি পাওয়ার অত্যন্ত কমে যাওয়ার কারণে আপনার ওই সমস্ত বস্তুতে, আবহাওয়াতে বা খাদ্যের সংস্পর্শে আসলেই একটা সাংঘাতিক ভাবে প্রতিক্রিয়া প্রতিফলিত হয়। এটাই হচ্ছে অ্যালার্জি এবং হে ফিভার। আর হে ফিভার থেকেই হয় সোরাইসিস, অ্যালার্জি থেকেই হয় সোরাইসিস। তো সোরাইসিস রোগীদেরও দেখবেন যে প্রচুর জ্বালা থাকে, প্রচুর চুলকানি থাকে, প্রচুর কষ্ট থাকে। তো তাদেরকে আরোগ্য করা কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়ে যায়? হোমিওপ্যাথিতে এর দুর্দান্ত ওষুধ রয়েছে, দুর্দান্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে হোমিওপ্যাথিতে, অত্যন্ত ভালো চিকিৎসা হোমিওপ্যাথিতে রয়েছে। আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন, আর কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানান। লাইভটি অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আপনারা প্রত্যেককে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সুযোগ করে দেন। ডাক্তার সাইদা হক, ঢাকা। ডাক্তার সরোয়ার জাহান ভাই, ওয়ালাইকুম আসসালাম। লাইভটি শেয়ার করুন। এইরকম রোগে অসংখ্য রুগীতে ভুগছেন, এরকম কষ্টের দ্বারা অসংখ্য মানুষ ভুগছেন, কিন্তু নিরাময় হতে পারছেন না। আমি দেখেছি লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা নাই, লাখ লাখ টাকা খরচ করেও এই অবস্থা থেকে মুক্ত হতে পারে না। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এর দুর্দান্ত চিকিৎসা রয়েছে। এইখানে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে কিভাবে চিকিৎসা দিতে হবে, ধাতুগত ভাবে চিকিৎসা দিতে হবে। সর্দির তরুণ আক্রমণের লক্ষণ দেখে যদি তরুণ পীড়ার
চিকিৎসার পদ্ধতিতে চিকিৎসা করেন, তাহলে চরমভাবে ব্যর্থ হবেন। ওই রোগীকে আপনি আরোগ্য করে তুলতে পারবেন না। কারণ হচ্ছে এখানে মায়াজমেটিক সমস্যা রয়েছে। ফান্ডামেন্টালে প্রবলেমটা রয়েছে, সেই গভীর স্তর পর্যন্ত প্রতিক্রিয়া সৃষ্টি করতে হবে ওষুধের দ্বারা, এবং সেটা করতে হবে আপনাকে ধাতুগতভাবে চিকিৎসা দিতে হবে। ধাতুগতভাবে ব্যক্তি স্বাতন্ত্রতা প্রতিষ্ঠার মাধ্যমে ধাতুগতভাবে একটি সদৃশ ঔষধ নির্বাচন করতে হবে, এবং সেই ঔষধ উচ্চ থেকে উচ্চ শক্তিতে প্রয়োগ করতে হবে। তবেই তার এই ধাতুগত অবস্থার পরিবর্তন হবে এবং জীবনী শক্তি অত্যন্ত শক্তিশালী হয়ে রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জন করবে, এবং ওই সংবেদনশীলতা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর এই চিকিৎসা আপনার ১-২ মাসের মধ্যে কমপ্লিট হবে না, সেখানে হয়তো ৬ মাস, ১ বছর, ২ বছর লাগতে পারে। ডাক্তার কেন্ট সাহেব এই পীড়ার চিকিৎসার সময়কাল তিনি বলেছেন ২ থেকে ৩টে সিজন লাগতে পারে। ডাক্তার কেন্ট সাহেব তার মেট্রিয়ামেটিকায় বলেছেন এই পীড়ার চিকিৎসা রোগী আরোগ্য হতে প্রায় ২ থেকে ৩টে সিজন লাগতে পারে। অর্থাৎ ১ বছরে এক একটা সিজন আসে। শীতকাল ১ বছর পর পর আসে, গ্রীষ্মকাল এক বছর পর পর আসে। তো কোনো ব্যক্তি যদি শীতকালে বেশি আক্রান্ত হয়, শীতকালের প্রতি তার প্রবণতাটা বেশি থাকে, সংবেদনশীলতা বেশি থাকে, তাহলে ২-৩টে শীতকাল পার করতে হবে, তবে এটা সারবে। এটা রুগীকে বোঝাতে হবে। সে ২ মাস ৩ মাস চিকিৎসা করার পরে বলবেন যে আরোগ্য হলো না, আর আমি চিকিৎসা করব না, তাহলে ওই রুগীকে আরোগ্য করা সম্ভব হবে না। ওই রুগীকে অন্তত পক্ষে ৬ মাস, ৭ মাস, ৮ মাস সময় তো দিতেই হবে। কিন্তু প্রপার মেডিসিন দিয়ে চিকিৎসা করলে তবেই এই সময়ের মধ্যে আরোগ্য হতে পারে। ২-৩টে সিজন লাগে না। আপনি ১টা বছর চিকিৎসা করবেন, প্রপার মেডিসিন দিয়ে যদি ১ বছর চিকিৎসা করেন, ওই রুগী সুস্থ হয়ে যাবে, আরোগ্য হয়ে যাবে। আমাদের কাছে অসংখ্য রুগী এরকম আরোগ্যের নমুনা রয়েছে। আমরা আপনাদের সোশ্যাল মিডিয়াতে আনতে পারি না প্রাইভেসির কারণে, তারা আসতে চায় না। তবে হ্যাঁ, যে সমস্ত রুগীরা সুগারে ভুগছেন, তারা যদি তাদের খাদ্য ইত্যাদি বিধিনিষেধ মেনে না চলেন, সেই সমস্ত রুগীগুলোকে আরোগ্য করাটা কঠিন রয়েছে। কেননা মেইনটেনিং কজ যদি বর্তমান থাকে, তাহলে হোমিওপ্যাথি ওষুধেও কিছু করতে পারে না। তাহলে মোটামুটি বোঝা গেল এই রোগটা আসলে কি। এখন আমি এই রোগের কিছু সফল রোগীর সম্বন্ধে আমি আলোচনা করছি, যার মধ্য দিয়ে আপনারা ধাতুগতভাবে চিকিৎসা করার নিয়ম, রীতিনীতি ইত্যাদি এ বিষয় সম্বন্ধে আপনাদের ধারণা আসবে। কিন্তু একটা লাইভ ক্লাস দিয়ে আমি সমস্ত ওষুধের ধাতুগত লক্ষণগুলোকে আপনাদের শিখিয়েও দিতে পারবো না, বুঝিয়েও দিতে পারবো না, আর বলেও শেষ করতে পারবো না। আমি যেটা পারবো সেটা হলো আমি কয়েকটি কেসের মাধ্যমে কয়েকটি মেডিসিন সম্বন্ধে আমি বলে দিতে পারি, যার ভিত্তিতে আপনারা বুঝতে পারবেন যে ধাতুগত চিকিৎসা আসলে কিভাবে করতে হয়। ব্যক্তির স্বাতন্ত্রতার মধ্যে দিয়ে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশনের মধ্যে দিয়ে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট কিভাবে করতে হয়, একটি সঠিক সিমিলিমাম মেডিসিন নির্বাচন করে সেই যে কৌশল আপনারা সেটা শিখতে পারবেন, সে সম্বন্ধে ধারণা অর্জন করতে পারবেন। এবং আমি এতটুকু বিশ্বাস করি, যারা মানে
হোমিওপ্যাথি চিকিৎসায় গভীর জ্ঞান অর্জন করতে পেরেছেন তারা নিশ্চয় জানেন যে হোমিওপ্যাথিতে কোনো শর্ট অ্যাক্টিং ডিপ অ্যাক্টিং বলে কোনো ওষুধ নেই। যে ওষুধগুলো ভালোভাবে পরীক্ষিত হয়েছে, ভালোভাবে প্রুভিং হয়েছে, সেই ওষুধগুলোর মধ্যে কেউ শর্ট অ্যাক্টিং ডিপ অ্যাক্টিং বলে কিছু নাই। প্রতিটা ওষুধেই তার নিজস্বতা রয়েছে এবং সেই নিজস্বতার ভিত্তিতে সেই নিজস্বতার সদৃশ্যে একটি ঔষধ নির্বাচন করতে হবে যা রোগীর সদৃশ হবে এবং সেই মেডিসিনই তার কিউরেটিভ মেডিসিন হয়ে যাবে। এখানে কোনো শর্ট অ্যাক্টিং বা ডিপ অ্যাক্টিং বলে কোনো কথা নাই। যে মেডিসিনগুলো পুরোপুরিভাবে প্রুভিং হয়নি সে সম্বন্ধে তো বলার কিছু নাই। যেহেতু প্রুভিং হয়নি ঠিক মতো, ফলে সে সম্বন্ধে কোনো কিছু বলা যাবে না। চলুন, এখন এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার চলুন আমি আপনাদের কয়েকটি কেস দিয়ে ধাতুগত চিকিৎসা কিভাবে করতে হয় আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমার কাছে একবার একটি পেশেন্ট এসেছিলেন, আমি আপনাদের জন্য একটু রেডি করেছি। আমার কাছে একবার একটি পেশেন্ট এসেছিলেন, সে একটি পুরুষ রোগী, 46-47 বছর বয়সের একজন পুরুষ রোগী, স্বাভাবিক স্বাস্থ্য। তিনি সর্দি ঠান্ডা এবং হাঁচি এই নিয়ে আমার কাছে চিকিৎসায় এসেছিলেন। তা কথায় কথায় জানতে পারলাম যে তার অ্যালার্জি রয়েছে, অনেক বেশি। অ্যালার্জি টেস্ট করেছেন, অ্যালার্জি অনেক বেশি রয়েছে এবং তার জন্য তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন। তো তিনি হাঁচি, সর্দি এবং অ্যালার্জিতে প্রচুর কষ্ট পান, অনেক বেশি কষ্ট পান। দীর্ঘদিন ধরেই চিকিৎসা চলছে কিন্তু কমপ্লিট ভাবে সারাতে পারছেন না, বরং আগের থেকে অবস্থা আরো খারাপ। তো এখন তিনি যা আমাকে জানালেন সেটা হচ্ছে যে তিনি অনেক বেশি দুশ্চিন্তিত রয়েছেন, অনেক বেশি দুশ্চিন্তিত রয়েছেন। বিষয়টা কি, এবার বর্ষার আগমনের পূর্বে হঠাৎ একদিন সর্দি ঠান্ডা লাগে এবং সর্দি শুরু হয়। চিকিৎসা করেও সর্দি আরোগ্য হতে দেরি হচ্ছে দেখে সে ভীষণ উৎকণ্ঠিত এবং ভয়ার্ত। সেই জন্য একটি আরোগ্য হওয়া রোগীর কাছে শুনে আমার কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। তাকে ভয়ের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, গত বছর সর্দি লেগে বুকে বসে নিউমোনিয়া হয়ে গিয়েছিল। সেই সময় ভীষণ কষ্ট পেয়েছিলাম, অনেক ইনজেকশন করতে হয়েছিল। বড় বড় ট্যাবলেট গেলা যায় না, অনেক কষ্ট করে গিলতে হতো। ইনজেকশন দেওয়ার সময় গরুর মতো সুচ ফোটাতো। ভীষণ কষ্ট পেয়েছি। এখন ভয় হচ্ছে সেই রকম সর্দি লেগেছে, মানে গত বছর যেমন সর্দি লেগেছিল সেই রকম সর্দি লেগেছে। যদি এর থেকে আগের মতন হয়, সেই জন্য বর্ষা আসার আগেই সারিয়ে নিতে চাচ্ছি, যাতে আমাকে হাসপাতালে যেতে না হয়। আমি হাসপাতালে যেতে চাই না, হোমিওপ্যাথির মিষ্ট ওষুধেই আমাকে ভালো করতে হবে। ডাক্তারবাবু, ভালো হবে তো? আমি তাকে বললাম, হ্যাঁ ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। একবার ওষুধ খেলেই প্রায় সেরে যাবেন, কোনো চিন্তা করবেন না। রোগী বাঁচা গেল ডাক্তারবাবু। ভগবান যেন আপনার হাতে যশ দেন, আপনার হাতেই আমাকে যেন ভালো করে দেন। আপনার কথা শুনে আমার মনে একটু শান্তি লাগছে। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল এবার যদি আগের মতন হয় তাহলে নিশ্চয়ই আগের চেয়ে বেশি খারাপ হয়ে যাবে, আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমি মরে যাব। মাথার মধ্যে কত কি উল্টা পাল্টা চিন্তা চলে আসছিল। আমি তার দুশ্চিন্তা এবং ভয় এটা লক্ষ্য করেছি।
মানে রুগীর বলার ভঙ্গিমা, তার মুখাবয়ব, এই সমস্ত দেখে বুঝতে পেরেছি যে সে অনেক বেশি উৎকণ্ঠিত, চিন্তিত বিষয়টা নিয়ে, এবং তিনি খুব বেশি ভয় পাচ্ছেন যে অনেক বেশি কষ্ট পেতে হবে। এবার যদি হয় তো গত বছরের তুলনায় এবার আরো বেশি খারাপ হবে, তাহলে আরো বেশি কষ্ট পেতে হবে, এমনকি এত বেশি কষ্ট পেতে হবে যে আমি মরেও যেতে পারি, এরকম ভয় পাচ্ছেন। সেই ভয়ে তিনি খুব উৎকণ্ঠিত যে এবার তিনি কি করবেন। তো একজন আরোগ্য রোগীর মুখে আমার কথা শুনে আমার কাছে চলে এসেছেন খুব ভরসা নিয়ে। তো আমি যখন তাকে বললাম, কোনো সমস্যা নেই, আপনি সুস্থ হয়ে যাবেন। অসুস্থতা বেড়ে গেলে তখন আপনার মন মেজাজ কেমন থাকে? আমি আবার ওকে জিজ্ঞাসা করলাম যে অসুস্থতা বেড়ে গেলে তখন আপনার মন মেজাজ কেমন থাকে? তখন আমি ভীষণ ভয় পাই, খারাপ খারাপ কথা মনে আসে, মেজাজ শান্ত থাকে, রাগ হয় না। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনার আচরণ সম্বন্ধে বলুন তো। ডাক্তারবাবু, আমার সাহস খুব কম, ভয়টা বেশি, কোনো ঝুট ঝামেলায় যায় না, মারামারি গন্ডগোল দেখলে ভয়ে হাত পা কাঁপে, বুকের মধ্যে ধরপড় ধরপড় করে, অস্থির হয়ে পড়ি, কি জানি বড় কিছু ঘটনা ঘটে যাবে নাকি, বড় কিছু হয়ে যাবে নাকি, খুব ভয় লাগে। আমি কাটাকুটি দেখতে পারি না, রক্ত দেখলে খুব ভয় পাই। আমি খুব শান্ত নরম মানুষ, রাগ খুব কম, সহজে আমি রাগি না, আর কারোর সঙ্গে ঝামেলা অশান্তি করি না। আমি সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করি, খুব ভালো ব্যবহার করি। এই ছিল কেস। আমি তখন তাকে আরো কিছু জিজ্ঞাসা করেছিলাম ফিজিক্যাল সিমটম গুলো সম্বন্ধে। তার ঘাম কেমন হয়, গ্রীষ্মকালে প্রচুর ঘাম হয়, ঘাম হলে, ঘাম অবস্থায় যদি হঠাৎ সে পাখার তলায় বসে তাহলে তার হাঁচি শুরু হয়ে যাবে, প্রচুর হাঁচি হবে, এবং তার এই হে ফিভার এত মানে বেশি মাত্রায় হয়ে গেছে এখন, খুব অল্পতেই ভীষণ ভাবে আক্রান্ত হয়ে পড়েন, এবং প্রচন্ড ভাবে একটা তার উচ্ছ্বাস চলে আসে, প্রচন্ড হাঁচি, প্রচন্ড সর্দি, এবং চোখ নাক থেকে প্রচুর সর্দি ঝরে, না চোখ থেকে জল ঝরে, আপনার নাকের মধ্যে ছ্যান করে, মাথায় যন্ত্রণা হয়ে যায়, এত বেশি হয়ে যায়। এগুলো সব হচ্ছে কমন সিমটম, হে ফিভারের কমন লক্ষণ। এই লক্ষণগুলোর সাথে রোগীর মধ্যে মন মানসিকতার কি পরিবর্তন ঘটে, সেইগুলোর মধ্যে থাকে পার্সোনালিটি। সেই পার্সোনালিটিকে আপনাকে আইডেন্টিফাই করে বিশেষ ব্যক্তিত্বে অভিহিত করতে হবে, যা অন্য কোনো ব্যক্তির মধ্যে নেই। ওই বিশেষ বৈশিষ্ট্য যা অন্য কোনো ব্যক্তির মধ্যে নেই, কেবলমাত্র ওই বৈশিষ্ট্য ওর নিজস্ব। সেই নিজস্বতাই হচ্ছে পিকুলিয়ার, আনকমন, স্ট্রাইকিং, ইউনিক, কোড, সব যা আপনি যে নামে ডাকবেন, কিং পিন, এইগুলো হচ্ছে ওর ভিত। আপনার একটা কনস্ট্রাকশন তুলতে গেলে কনস্ট্রাকশনের নিচে যে ভিত থাকে, সেই ভিত, সেই ভিতকে এমন ভাবে আপনাকে ভিতের সঙ্গে পরিচিত হতে হবে যে ভিত দেখলেই আপনি বুঝে যাবেন যে এটা কে। এইটুকু হচ্ছে মূল জায়গা, কোর জায়গা। বাকি বিল্ডিং তো আলাদা, সেই বিল্ডিং এর উপরে কত কি শাখা প্রশাখা অনেক কিছু থাকবে, সেগুলো শাখা প্রশাখা লক্ষণ, কিন্তু প্রধান ভিত একটা থাকবে, কনস্টিটিউশন। সেই জায়গাটাকে আপনাকে আইডেন্টিফাই করতেই হবে, সেটার সদৃশ্যে ওষুধ দেওয়াটাই হচ্ছে সিমিলিমাম চিকিৎসা হোমিওপ্যাথি। আর এটাই হচ্ছে ধাতুগত চিকিৎসা বা মাইজমেটিক চিকিৎসা। ঘাম তার প্রচুর হয়, এবং ঘামের কারণে যখনই সে পাখার তলায় আসবে, গরম থেকে পাখার তলায় আসবে, ঘাম, ওই যে
শুকিয়ে আসছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, অমনি তার হাঁচি সর্দি শুরু হয়ে যাবে। আবহাওয়ার পরিবর্তনে হাঁচি সর্দি হয়, অল্পতেই সর্দি ঠান্ডা লেগে যায়। আসলে তার hay fever এর প্রবণতা রয়েছে, ফলে অল্পতেই তার সর্দি ঠান্ডা লেগে যায়। ক্ষুধা স্বাভাবিক আছে, কিন্তু সর্দি ঠান্ডা লাগলে সে ভালো খেতে পারে না। আর জ্বর জ্বর ভাব হলে অল্পতেই সে ক্লান্ত হয়ে পড়ে, অল্পতেই মন খারাপ হয়ে যায়, অল্পতেই মনের আনন্দ দূর হয়ে যায়। মানে সে কষ্ট সহ্য করতে পারে না, এক কথায় একদমই কষ্ট সহ্য করতে পারে না। খুব নরম মানুষ এই ব্যক্তিটি। কে এই ব্যক্তি? কি মেডিসিন দেবেন তাকে? ডাক্তার বিমান পাল, কলকাতা। থ্যাংক ইউ। আবু সাদাত এমডি সাইন। লাইভটিকে একটু শেয়ার করুন আপনারা। আমার টেলিগ্রাম গ্রুপে প্রচুর কেস আমি দেখাই, তারা আমার সফলতা সম্বন্ধে অবগত আছেন, তারা জানেন সফলতা সম্বন্ধে। বাইরে কোনো কেস সরাসরি প্রকাশ করাটা খুবই চাপ ব্যাপার, পেশেন্টরা রাজি হন না। বলুন কি মেডিসিন ওই পেশেন্টের? সেবা দিলাম। ডাক্তার মোহাম্মদ তানভীর ভাই বলছেন এখন নাই। আর একজন বলেছেন বিমান পাল, সেবা দিলাম। ডাক্তার বিমান পাল, সেবা দিলাম। মাহমুদ তানভীর এখন নাই। ডাক্তার সুশীল কর্মকার এখন নাই। আর আর কেউ? বলুন বলুন বলুন। টেলিগ্রাম গ্রুপে লাইভটি শেয়ার করে দেন। ডাক্তার ভবতোষ সরকার এখন নাই। ডাক্তার সুশীল কর্মকার লাইভটি শেয়ার করে দেন টেলিগ্রাম গ্রুপে। আর আপনারা লাইভটি একটু শেয়ার করুন, আপনারা তো কেউই শেয়ার করছেন না। আপনাদের আমার ফেসবুক পেজ থেকে যে লাইভ চলছে, আপনারা যেখান থেকে দেখছেন, ওইখান থেকে লাইভটা আপনারা আপনাদের নিজস্ব টাইম লাইনে দিয়ে দেন। ডাক্তার ভবতোষ সরকার, আপনি লাইভটা একটু শেয়ার করে দেবেন অবশ্যই। ডাক্তার বিমান পাল, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। তো আর কেউ বলবেন? হ্যাঁ হ্যাঁ, অনেক লেট করে ফেলেছেন শেয়ার দিতে, তো একটু শেয়ার দেন। কংগ্রাচুলেশন যারা অ্যাকোনাইট বলেছেন, যারা অ্যাকোনাইট বলেছেন সঠিক বলেছেন। সঠিক ওষুধ। এই জন্যই আমি বলেছিলাম এই অ্যাকোনাইট পুরাতন হেফিভারে সর্দি ঠান্ডা, যেখানে লাখ লাখ টাকা খরচা করে অ্যালার্জি সারানো যায় না, হে ফিভার সারানো যায় না, লাখ লাখ টাকা খরচ করে সারাতে পারে না। আমার কাছে সেই সব রুগীগুলো সব এসছেন, 2 বছর 3 বছর ধরে চিকিৎসা করছেন, লাস্টে গিয়ে ভ্যাকসিন নিচ্ছেন। চেন্নাই গেছেন, ভেলোর, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গাতে, পশ্চিমবঙ্গে হয়নি সেই সব জায়গাতে গেছেন, রেহাই পায়নি কোথাও। আরে আরোগ্যদায়ী ওষুধ যদি কিছু থাকতো কোনো প্যাথিতে, তাহলে কি একজন ডাক্তারবাবুই কি জানবেন নাকি সেটা? সেটা তো সব জায়গাতেই জেনে যাবেন, ধীরে 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 সব জায়গাতেই। সবাই যে ডাক্তারবাবুরা রয়েছেন ওই পদ্ধতিতে, তারা তো সবাই জেনে যাবেন সেখান থেকে। সবাই তো রুগী সারিয়ে নিজের
নাম যশ খ্যাতি এগুলো অর্জন করতে চান। ওষুধ দেব, চিকিৎসা করব, রুগী সারবে না, এটা তো কেউই চান না। সবাই চান, কিন্তু কোনো পদ্ধতিতে যদি সীমাবদ্ধতা থাকে সেখানে ডাক্তারবাবু কি করার আছে? ডাক্তারবাবুর তো কিছু করার নেই। তো ওই ব্যক্তিকে আমি অ্যাকোনাইট দিয়েছিলাম, অ্যাকোনাইট, এর বাইরে আমি যাইনি। আজকে আমি যদি মেন্টাল সিমটম গুলোকে খুব ভালোভাবে বুঝি, পার্সোনালিটিকে খুব ভালোভাবে আয়ত্ত করতে না পারতাম, আমি আমার জীবনে এরকম কেস অ্যাকোনাইটির কথা কোনোদিন মাথাতেই আনতে পারতাম না। এবং আমার এটা দৃঢ় বিশ্বাস, হাজার হাজার হোমিওপ্যাথিক চিকিৎসকরা তারা এরকম একেবারে নিঘাত ভুলের মধ্যে এখনো পর্যন্ত ডুবে আছেন। একেবারে হাজার হাজার চিকিৎসক ভুলের মধ্যে ডুবে আছেন। অসংখ্য চিকিৎসকদের সান্নিধ্যে এসে আমি যা উপলব্ধি করেছি সে কথা আমি আপনাদের কাছে বলছি। একেবারেই সত্য, আপনাদের এসে অভিজ্ঞতা রয়েছে। শুধু আমাদের দেশে নয়, বিভিন্ন দেশ, বিভিন্ন দেশেও একই অবস্থা। তবে ধীরে ধীরে হোমিওপ্যাথির অনেক উন্নতি ঘটছে। যে লক্ষণগুলো ছিল, দেখেন এখানে ফিজিক্যাল সিমটম কিছুই ছিল না। ফিজিক্যাল সিমটম গুলো, অ্যাকোনাইটের যে ফিজিক্যাল সিমটম সেগুলো কিছুই ছিল না, কিন্তু অ্যাকোনাইট একটি ওয়েল প্রুফ রিমেডি। খুব ভালোভাবে মেডিসিনটি প্রুভিং হয়েছে। তার ওয়েল প্রুফ মেডিসিন, তার ধাতুগত অবস্থা তো রয়েছে, সেটা কি? এখানে আমরা অ্যাকোনাইটকে শুধু তরুণ মেডিসিন, শর্ট অ্যাক্টিং মেডিসিন, তরুণ প্রায় ব্যবহার হয়, ধাতুগত অবস্থায় এর কোনো কাজ নেই, এর কোনো ক্ষমতা নেই। যে এরকম মনে করেন, আপনি আমার কাছে আসুন, ওই চিকিৎসক যত বড়ই হোক না কেন, আমি তাকে বলছি আপনি আমার কাছে আসুন। তিনার যে ডিগ্রি থাকে, যত বড়ই হোক, যেখানকারই হোক না কেন, আমি আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে বলছি আপনি আমার কাছে আসুন, এসে দেখে যান, এসে পরখ করুন যে পুরাতন কেসগুলো এইসব মেডিসিন গুলো দিয়ে সারে কিনা। ধাতুগত চিকিৎসায় অ্যাকোনাইটের কাজ বেলোডোনাই করতে পারবে না, আবার বেলেডোনার কাজ অ্যাকোনাইট করতে পারবে না। কেন না? দুজনেই আলাদা। অ্যাকোনাইট অ্যাকোনাইট, বেলেডোনা বেলেডোনা, জেলসিমিয়াম জেলসিমিয়াম, ব্রায়োনিয়া তো ব্রায়োনিয়া, সব আলাদা আলাদা। আপনি অ্যাকোনাইটের লক্ষণকে উপেক্ষা করে শর্ট অ্যাক্টিং মেডিসিন বলে আপনি মেডিরিনাম দেবেন, থ্রুজা দেবেন, কোথায় আছে এই কথা বলা? হোমিওপ্যাথি চিকিৎসার কোন নীতিতে কোথায় আছে দেখাতে পারবেন কেউ? ব্যবহার তো করেন, কেউ দেখাতে পারবেন? লক্ষণ, কাল্পনিক লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা করা অন্ধের হস্তি দর্শন হোমিওপ্যাথি এটা নয়। বিশ্বাস নয় আসুন, আমি আপনাকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, ব্যক্তিগুলোকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে ব্যক্তিত্বগুলোকে চেনা যায়। এই হচ্ছে হোমিওপ্যাথি। লক্ষণ ছিল ক্লিয়ার ভয়েন্স। ক্লিয়ার ভয়েন্স, গত বছর তার সর্দি লেগেছিল, এখন গত বছরের সর্দি লেগে সেটা আস্তে আস্তে জটিল অবস্থায় পরিণত হয়ে ধীরে 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 রোগের যে বিস্তার ঘটেছিল, এবং সেই অবস্থার যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতিকে সে অনেক বেশি ভয় পাচ্ছেন। তিনি এতটাই নরম ও ভীতু মানুষ যে সেই চিকিৎসা পদ্ধতির আতঙ্কে এখন সে ভয় পেয়ে যাচ্ছে। যেমন বিগত দিনে কারোর যদি অপারেশনের অভিজ্ঞতা থাকে,
এখন যে কোনো সমস্যায় অপারেশনের কথা বললে সে আতঙ্কে অস্থির হয়ে পড়বেন। ঠিক সেই রকম এই ব্যক্তিও ভয় পাচ্ছিলেন যে আবার সেই ইনজেকশন, আবার সেই বড় বড় ট্যাবলেট। এগুলো দেখে বুঝতে হবে যে ব্যক্তি কতটা চতুর, কতটা নরম, কতটা কোমল, কতটা তার সহ্য ক্ষমতা। এই জন্যই হ্যানিম্যান বলেছিলেন, রুগীকে বুঝতে আপনার কল্পনা শক্তিকে বৃদ্ধি করতে হবে, আপনার অনুভূতি শক্তিকে বৃদ্ধি করতে হবে। আপনাকে উপলব্ধি করতে হবে যে একটা ট্যাবলেট গিলাকে এত ভয় পাই, একটা ইঞ্জেকশনকে এত ভয় পাই, ইঞ্জেকশনকে বলে কিনা গরুর মতো ইঞ্জেকশন দেয়। আসলে কি তাই? কোনো ডাক্তারই কাউকে কষ্ট দিতে চান না, কাউকেই কষ্ট দিতে চান না। তারা তাদের নির্দিষ্ট নীতিতে, তাদের সহানুভূতির সঙ্গেই চিকিৎসা দিয়ে থাকেন। আসলে ওই যে ইঞ্জেকশনের কষ্ট, সেটাকে তিনি গরুর মতো বলছেন, অর্থাৎ আমাকে একটা পশু মনে করেন এবং আমার উপরে কোনো মায়া দয়া কিছু থাকে না, মায়া দয়া কিছু থাকে না। তার মানে বিষয়টা হচ্ছে, যিনি ইনজেকশন দিয়েছিলেন তিনি এই ব্যক্তির সঙ্গে অ্যাফেকশনেটলি বিহেভ করেননি। তার কিসের দরকার? সোনা মধু বলে গায়ে হাত বুলিয়ে দেওয়া, খুব সুন্দর করে ব্যবহার করা তার কিসের দরকার? তার তো অনেক পেশেন্ট, অনেককে চিকিৎসা দিতে হবে। যদি একটু গায়ে হাত বুলিয়ে সোনা মধু বলে আদর দিয়ে ইঞ্জেকশনটা দিতেন, তাহলে বলতেন যে না, ওই ব্যক্তিটা সত্যি খুব ভালো, খুব ভালো মানুষ। সেটা সে করেনি। এই অভাবের কারণে সেটাকে সে গরুর মতো ইঞ্জেকশন বলে ব্যাখ্যা করছেন। কতটা অনুভূতিশীল, সংবেদনশীল ব্যক্তি! আপনাকে টোটাল এই ব্রেন দিয়ে ব্যাখ্যা করতে হবে, বুঝতে হবে যে আসলে বিষয়টা কি। আপনাকে সিবিআই এর মতো, ডিটেকটিভের মতো আপনাকে অনুসন্ধান করে সিমটম গুলোকে বার করতে হবে, বুঝতে হবে। এমনি এমনি হবে না, এত সোজা নয়। তো এইটা কি, ও এই সুন্দর ব্যবহারটা চায়। এর মধ্যে দুটো জিনিস অলরেডি চলে এসছে। এখন ভয় পাচ্ছে যদি আবার আগের মতো বেড়ে গিয়ে ফের বুকে বসে নিউমোনিয়া হয়, এবং এমনিতে তো গত বছরে তার ফুসফুস অনেকটা দুর্বল হয়ে পড়েছে, এবং সেই দুর্বলের উপর আবার আক্রমণ হলে আবার দুর্বল হয়ে পড়বে, তাহলে অবস্থা আরো খারাপ হবে, আরো সংকট হবে, আমি মারাও যেতে পারি। আর চিকিৎসা পদ্ধতির যে কষ্ট যন্ত্রণা, তা আমাকে আরো অনেক ভোগ করতে হবে। আমি সহ্য করতে পারবো না, আমি অনেক বেশি কষ্ট অনুভব করছি। সেইটা পূর্ব থেকে অনুমান করছে যে আগের মতো সর্দি আমার লেগেছে, আগেও ঠিক এই রকমই সর্দি লেগেছিল, তারপর ধীরে 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 খারাপ হয়ে গেছিল, এবারও সেই রকমই সর্দি লেগেছে, আমার ভয় হচ্ছে আবার সেই রকমের জায়গাতে যাবে। এইটাই হচ্ছে ক্লিয়ার ভয়েন্স, অর্থাৎ দিব্য দৃষ্টি। ইন্দ্রিয় গোচর নয় এমন কিছু দেখার বা শোনার ক্ষমতা বা বোঝার ক্ষমতা, অসাধারণ অন্তর্দৃষ্টি। সে ভিতর থেকে লক্ষ্য করছে, দেখতে পাচ্ছে যে আমার আবার সেই রকমই হবে, আবার সেই দিকেই যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। ও চাচ্ছিল, এটা হচ্ছে ক্লিয়ার ভাই, যে ও চাচ্ছিল কি না, আমাকে সুন্দর করে, সুন্দর ব্যবহারের মধ্যে দিয়ে চিকিৎসা দিতে হবে। এটা হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, ক্যারেজড অ্যান্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, ক্যারেজড অ্যান্ড, অর্থাৎ সে আদরের সঙ্গে
আদরের সাথে বাহিত হতে চায়, লক্ষণগুলোকে এরকম ভাবে আপনাকে বুঝতে হবে। রুব্রিক মানে গায়ের জ্বালা বা তীর নয়, তীরবিদ্ধ নয়। লক্ষণ মানে হচ্ছে কোনো ঔষধ যখন প্রুভিং হয়েছিল তখন অ্যাকোনাইটের এই লক্ষণগুলোই বার হয়েছিল, সেই লক্ষণগুলোকেই হুবহু রূপ দিয়ে রেপার্টরিতে পরপর সাজিয়ে গচ্ছিতভাবে সাজিয়ে রাখা হয়েছে আমাদের ব্যবহারের জন্য। এটাই রুব্রিক বা এটাই হচ্ছে লক্ষণ, ক্যারেক্টারিস্টিক লক্ষণ, এগুলো চরিত্রগত বৈশিষ্ট্য। তাহলে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিজড অ্যান্ড আর হচ্ছে ফিয়ার অফ সাফারিং। ফিয়ার অফ সাফারিং, সে ভয় পাচ্ছে। একদিকে ফুসফুসে যে আক্রান্ত হবে সেটার ভয় পাচ্ছে, আর একদিকে ইনজেকশনের ভয় পাচ্ছে, ক্লিয়ার ভয়েন্স। তাহলে এই অনুভূতির মধ্যে এই লক্ষণগুলো চলে আসলো। তারপরে কি হচ্ছে না, আমি যখন ওকে বললাম যে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, এইটা বলতে হয় সাধারণত খুব কনফিডেন্টলি। ডাক্তাররা তো অভিনয় করছে, আপনি যদি ভয়ে ভয়ে থাকেন তো রুগী আপনাকে দেখে আরো ভয় পেয়ে যাবে। এই জন্যে রুগীর কাছে আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকতে হবে, সাহসী থাকতে হবে, এবং সেই সাহস দ্বারা তাকে উত্তেজিত করতে, উজ্জীবিত করতে চেষ্টা করতে হবে। যখনই আমি বললাম কোনো চিন্তা নেই, ও একদমই ঠিক হয়ে যাবে, একবার ওষুধই আপনি প্রায় ঠিক হয়ে যাবেন, ওর মুখে তখন 100 ওয়াটের একটি বাল্ব জ্বলে উঠলো, অর্থাৎ চাপ কমে গেল। এই জন্য তিনি কি বললেন, বাঁচা গেল ডাক্তার বাবু। তার মানে ভিতরে কত চাপ ছিল, প্রচুর চাপ ছিল, সেই চাপটা হালকা হয়ে গেছে। অর্থাৎ চাপ, অ্যাংজাইটি, অ্যাংজাইটি অনেক বেশি দুশ্চিন্তা করছিল। অ্যাংজাইটি হচ্ছে দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি। সেটা কি হলো, কোল্ড ড্রিঙ্ক এমএল। মেটাফরিক্যালি আপনাকে বুঝতে হবে ফিলিংসটা, অরিজিনাল অনুভূতি বা ফিলিংসটা আপনাকে বুঝতে হবে। কোল্ড ড্রিঙ্ক এমএল, যখনই আমরা খুব পিপাসার্ত হই তখন আমাদের অনেক কষ্ট হয়, একটু ঠান্ডা পেলেই খুব শান্তি অনুভব করি, কষ্টর লাঘব হয়। তো যখনই আমি তাকে সাহস দিলাম, আত্মবিশ্বাস দিলাম, অমনি তার দুশ্চিন্তা কমে গেল এবং শান্তি অনুভব করলো। অ্যাংজাইটি কোল্ড ড্রিঙ্ক এমএল। আর কি, অ্যাংজাইটি ফেয়ার উইথ, তার আগের গল্প, ওই অ্যাংজাইটি ফেয়ার উইথটা কোল্ড ড্রিঙ্ক এমএল এ চলে আসলো। একদিকে ছিল অ্যাংজাইটি আর একটা হচ্ছে ফিয়ার। গত বছরের যে ভয়টা ছিল অ্যাংজাইটির সঙ্গে, এখন সে আরেকটা ভয় মানে এর সঙ্গে যুক্ত হয়েছে, যে ভবিষ্যতে তার আরো বেশি বেড়ে যাবে এবং আরো বেশি কষ্ট হবে। এদিকে একদিকে ভয়, আর হচ্ছে একটা হলো অ্যাংজাইটি, গত মানে সমস্যা যেটা হয়েছে সেটার উপরে তার অ্যাংজাইটি। অ্যাংজাইটি উইথ ফিয়ার ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। বর্ষা আসার আগেই আমাকে এর থেকে মুক্তি পেতে হবে ডাক্তারবাবু, না হলে আমার রেহাই নেই। এবার সমস্যা এমন বেড়ে যাবে যে আমি বাঁচবো না। ল্যামেন্টিং, ল্যামেন্টিং ট্রিফিলস ওভার, ল্যামেন্টিং ট্রিফিলস ওভার। এখন তো সামান্য একটু সর্দি লেগেছে, বড় কিছু তো হয়নি, এর উপরই সে ল্যামেন্টিং করছে। ল্যামেন্টিং কি, তার কষ্টের কথাগুলো দুঃখের সঙ্গে বলা, দুঃখের সঙ্গে সঙ্গে তার কষ্টের কথাগুলো বলা, এবং কমিউনিকেটিভ, সমস্ত সমস্যাগুলো সে খুব সহজেই ডাক্তারের সঙ্গে প্রকাশ করেন, ডাক্তারের সঙ্গে বিনিময় করছেন খুব সহজেই। আমি যদি বুঝতে না পারতাম তো আরো আগিয়ে যেতে হতো আমাকে। ও সব খুলে বলবে, ওকে খুলে বলার জন্য আপনাকে প্রেশার দিতে হবে না, ও নিজে থেকেই খুলে বলবে। কেন খুলে বলবে, যে না খুলে বললে পরে এর সমাধান দিতে পারবেন ডাক্তারবাবু, তাহলে আমি সেখানে মুক্তি পাবো। আর আমি যদি চেপে রাখি, ডাক্তারবাবু বুঝতে পারবেন না, তাহলে আমি মুক্তি পাবো না। অর্থাৎ নিজের সমস্যা নিজে ডেকে নিয়ে আসা হবে, যা অ্যাকোনাইট একদমই পছন্দ করে না। সেই জন্য তার ভিতরে যা কিছু অনুভব হয় সবটাই সে ক্লিয়ারলি বলে ফেলেন, যাতে চিকিৎসক খুব ভালোভাবে বোঝেন এবং তাকে ওষুধ দেন।
কেন অ্যাকোনাইট দিয়েছিলাম বুঝেছিলেন? এই জন্য অ্যাকোনাইট দিয়েছিলাম। কিন্তু আমি এখনো বলছি, হাজার হাজার চিকিৎসক ভুল ভ্রান্তি ধারণার মধ্যে ডুবে আছেন। অ্যাকোনাইট এ জীবনকালে ব্যবহার করতে পারবেন না যদি তারা এর এই বাস্তব ম্যাজিকটা না দেখে থাকেন, বিশ্বাস না করেন, কোনোদিনই করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। বোঝা গেল অ্যাকোনাইট? এটা গেল আপনার একটা সর্দি ঠান্ডার ব্যাপার। হতে তো পারে একজনের টিউমার হয়েছে, তার জন্য সে এরকম ভয় পেয়ে যেতে পারে। একজনের মাথার ভিতরে যন্ত্রণা হচ্ছে, সে কারণেও সে এরকম ভয় পেয়ে যেতে পারে। তাহলে বুঝতে পারছেন, রোগ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু মানসিক যে প্রতিক্রিয়া, সেটা তো অ্যাকোনাইট হলে অ্যাকোনাইটের মতো প্রতিক্রিয়া হবে, আর্সেনিক হলে আর্সেনিকের মতো প্রতিক্রিয়া হবে, জেলস হলে জেলসিমিয়ামের মতো প্রতিক্রিয়া হবে। বিভিন্ন রোগ থেকে রোগ আলাদা আলাদা হতে পারে, কিন্তু প্রতিক্রিয়া, মূল প্রতিক্রিয়াটা একই রকমের থাকে। সেই সাথে সাথে তার বিভিন্ন শাখা প্রশাখা গুলো থাকে, অর্থাৎ ভিতের সঙ্গে, মূল ভিতের সঙ্গে তার যে একটা কনস্ট্রাকশন, একটা বড় বিল্ডিং, সেগুলো আলাদা 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 থাকতে পারে। অর্থাৎ মূল ভিতের উপরে অসংখ্য রুব্রিক থাকতে পারে, যে রুব্রিক গুলো ওই ভিতকে সাপোর্ট করবে। ওই ভিতের সঙ্গে কেউ লড়াই করবে না, বা আপনার আহ মানে কন্ট্রাডিক্টরি করবে না, ওই ভিতের সঙ্গে কখনোই কন্ট্রাডি করবে না, বরং ওকে সাপোর্ট দেবে, ওই ভিতকে সাপোর্ট দেবে লক্ষণগুলো। বলুন, অ্যাকোনাইট সম্বন্ধে কারোর সন্দেহ? তাড়াতাড়ি বলবেন, আমি অন্য একটি কেসে যাব। অ্যাকোনাইট সম্বন্ধে কারোর সন্দেহ? আপনারা বুঝতে পেরেছেন তো ব্যাপারটা? আমি অন্য কেসে অবতারণা করব। কমেন্টের মাধ্যমে বলুন, আমি অন্য কেসে চলে যাব। আপনারা কমেন্টে লিখুন অ্যাকোনাইট সম্বন্ধে আর কোনো কিছু মানে আহ দুর্বলতা আপনাদের আছে কিনা। তো আমি নেক্সট কেসে চলে যাচ্ছি। নেক্সট কেস হচ্ছে একটি 13 বছরের মেয়ে। 13 বছর বয়সের একটি মেয়ে, এক হারা লিকলিকে চেহারা। থ্যাংক ইউ ডাক্তার সরোয়ার জাহান। এক হারা লিকলিকে চেহারা একটি 13 বছরের মেয়ে। তার সমস্যা হলো হে ফিভার, প্রচুর অ্যালার্জি। অ্যালার্জির টেস্ট করছে প্রচুর, এবং প্রোফাইল নিয়ে এসে দেখালো এমন কোনো খাবার নেই, এমন কোনো জিনিস নেই যে তার দ্বারা সে সেন্সিটিভ নেই। এবং সর্দি ঠান্ডা অবিরাম লেগে থাকে, সেই সাথে জ্বর জ্বর ভাব, সেই সাথে জ্বর জ্বর ভাব। শরীর স্বাস্থ্য তার ভালো হচ্ছে না। বাবা মা খুবই চিন্তিত। দুই ভাই বোন, তাদের দুই ভাই বোনেরই আপনার অ্যালার্জির সমস্যা, তার মায়েরও অ্যালার্জির সমস্যা। এখন ছেলেটার তার পুরাতন উদরময় ডিসেন্ট্রি সঙ্গে অ্যালার্জি এবং হে ফিভার, ওই হে ফিভারের সঙ্গে যতগুলো লক্ষণ, সব সমস্যাতে তার ভাইটি ভুগছিল। ভাইটি 8-9 বছর বয়স, সে সুস্থ হয়ে গেছে। প্রথম দিকে মেয়েকে দেখাতে সাহস পায়নি, বলে ছেলেটা এখন আপনাকে আমি দেখাই। তারপরে মেয়েটা তখন অ্যালোপ্যাথি চিকিৎসা চলছিল, আর মায়েরও অ্যালোপ্যাথি চিকিৎসা চলছিল।
তো যদি ছেলেটা ঠিক হয় তাহলে মেয়ের চিকিৎসা পরে আপনার কাছে করবো। আর মেয়েটা অ্যালোপ্যাথি চলুক, ছেলেটা আপনার কাছে চিকিৎসা চলুক। আমি ছেলেটার ট্রিটমেন্ট করেছি, এখনো চলছে ট্রিটমেন্ট। 7-8 মাস মতো ছেলেটার চিকিৎসা করার পরেই ছেলের পেটের গন্ডগোলটা একদম ওকে। এখন একবার করে পায়খানা হয়, যার পায়খানা ডেইলি 7-8 বার করে হয়ে যেত এবং স্কুলে যেতে পারতো না। খুবই কষ্ট স্কুলে যেতে, স্কুলে গিয়েও পায়খানা করে ফেলতো প্যান্টি, মাঝে মাঝে ভীষণ সমস্যায় ভুগেছে। এখন তার অ্যালার্জি, ওটাও একটা অ্যালার্জি। তো তার পেটে অ্যালার্জিও নেই এবং শরীরে অ্যালার্জি নেই, স্বাস্থ্য লিকলিকে ছিল, এখন স্বাস্থ্য ভালো হয়েছে। তারপরে মেয়েটিকে আমাকে দেখায় এবং মেয়েটিকে দীর্ঘদিন ধরে আমি কোনো ব্যক্তির নাম করছি না, অন্যান্য ব্যক্তি চিকিৎসা করেছেন, সেখানে কোনো ফলাফল নেই। ইদানিং এখন রেগুলার প্রায় ইনজেকশন চলছে, ইনহেলার চলছে এবং চিকিৎসকরা বলেছেন যে ওকে এবার ভ্যাকসিন দিতে হবে। তো ভ্যাকসিন যখন শেষ হয়ে যাবে তখন কি করবে? এখন তো বলছে শ্বাসকষ্ট শুরু হয়, আর সেই সাথে সাথে শুরু হয়েছে প্রচন্ড ডিসমেনোরিয়া, প্রচন্ড ডিসমেনোরিয়া, স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন, এইগুলো শুরু হয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, তারপরে পরে কি শুরু হয়েছে, তার গ্ল্যান্ড গুলো ফুলে যাচ্ছে, মাঝে মাঝে প্রায় ভিতর থেকে গ্ল্যান্ড গুলো ফুলে যায় এবং গ্ল্যান্ড গুলো বড় বড় হয়, প্রায়ই ব্যথা হয়, একটু ফ্রিজের খাবার খেলেই ব্যথা হয়, গলায় ব্যথা করে, মাথা ব্যথা করে, আর জ্বর জ্বর ভাব, ঘুসঘুসি জ্বর তো প্রায়ই হয়। আর হঠাৎ হঠাৎ হাঁচি সর্দি, এর বিরাম নেই, মানে চলতেই থাকে প্রায়। স্কুলে যাওয়াটা তার কাছে অনেক কষ্টকর হচ্ছে। তো ওই যে বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা করে যখন কোনোভাবেই সারছিল না, তখন আপনার ওই কুসংস্কারে বিশ্বাসী হয়ে মাদুলি, গাছ, যেটা বলেছে সেগুলো পর্যন্ত শরীরে ধারণ করিয়েছে, কিছু হয়নি। অবশেষে ছেলে আরোগ্য হওয়ার পরে আমার কাছে নিয়ে আসে। তো আমি আচার ব্যবহারটা জানতে চাইলাম যে ওর আচার ব্যবহারটা কেমন। তো একই সাথে আমি আরেকটা বিষয় বলছি, যারা সাধারণ জনগণ আমাদের এই আলোচনা শুনছেন, আমার যে আলোচনা শুনছেন, তারা ভালো করে শুনুন, ভালো করে বুঝে নেন। একটি ব্যক্তি হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিতে হয় এবং কোনগুলোকে বেশি বলতে হয়, সেই সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা রাখতে হবে, আপনাদের জ্ঞান অর্জন করতে হবে, না হলে চিরকাল ভুগতে থাকবে, লাখ লাখ টাকা আপনার শেষ হয়ে যাবে, সুস্থ আপনি হবেন না। তো যেভাবে আমরা বলছি এইভাবে প্রতিটা মানুষের স্বভাব, বৈশিষ্ট্য, চরিত্র, বিষয় ইত্যাদিগুলোকে লক্ষ্য রাখতে হবে এবং চিকিৎসককে বলতে হবে। এই অভিজ্ঞতা আপনারা অর্জন করুন। তো মানসিক লক্ষণ সম্বন্ধে আমি জানতে চাইলাম যে ওর আচার ব্যবহার সম্বন্ধে একটু বলো। বলছে আচার ব্যবহার খুব খারাপ। আনছি, খারাপ আর ভালো এইটা বলবেন না, আপনি বিস্তারিত বলুন। খারাপ ভালো মন্দ সেটা আমি বুঝবো, আপনাকে বলতে হবে না, আপনি বলুন। ও খুব খিটখিটে, আমার সঙ্গে তো সবসময় ঠুকাঠুকি লেগেই থাকে। বাবাকে একটু ভয় পাই, বাবার সঙ্গে কদাচিৎ কখনো সখনো দুই এক কথা বলে, তবে বাবার সঙ্গে রেগে গেলে মুখ গোমড়া করে থাকবে, কথা বলবে না। তো বাবা তো তখন বুঝে যায় যে ও রাগ করেছে। তো তাকে যদি তার নাম ধরে খুব আদর করে যদি জিজ্ঞাসা করে, তখন হুম, জানি না, দেখছো তো, যেমন দেখছো, ভালো নেই, এই রকম রাগান্বিত ভাবে এক কথায় ছেড়ে দেয়, কিন্তু মুখোমুখি করে না। মায়ের সঙ্গে শুধুই মুখোমুখি করবে এবং ঠোকাঠুকি লেগেই থাকে, ঝগড়া তর্ক, মানে খুবই খারাপ আচরণ। ওর মা বলছে যে আমাকে ও মেরে ফেললো, আমার সঙ্গে টর্চারিং করছে, মনে হচ্ছে যেন ও আমার শাশুড়ি, আমার সঙ্গে এত খারাপ করে, এত বাজে আচরণ করে
যে মনে হচ্ছে ও আমার শাশুড়ি। ওর আহ ঠাকুমা আছে, ঠাকুমার সঙ্গেও খারাপ আচরণ করে, মানে বাজে ভাষা ব্যবহার করে না, বাজে ভাষা প্রয়োগ করে না, কিন্তু রাগ দেখিয়ে খুব বাজে বাজে যে কথা বয়স্কদের সঙ্গে বলা যায় না সেসব কথাগুলো সব রাগের মধ্যে বলে ফেলে। ও প্রায় সবসময়তেই রাগ রাগ ভাব বাড়িতে, সব সময়তেই রাগ রাগ ভাব, সব কিছুতেই সব সময়তেই অসন্তুষ্ট। স্কুল থেকে বাড়ি আসবে, ব্যাগটা রাখলো, রেখেই হাত মুখ ধুয়ে চলে গেল পুকুরে। এদিকে বাড়ি ঢুকতে ঢুকতেই একেবারে গেট খুলতে খুলতে বলে, মা খুব খিদে পেয়েছে, দুটো ভাত রেডি করো, আমি খুব খাবো, আমার খুব খিদে পেয়েছে। এদিকে আমি তাড়াতাড়ি করে ভাত রেডি করবো, ও হাত মুখ ধুয়ে উপরে গিয়ে দেখবো টিভি চালিয়ে বসে আছে। আমি নিচে থেকে ডাকছি, নাম ধরে ধরে ডাকছি, সে শুনতে পাচ্ছে কিন্তু কোনো গ্রাহ্য নেই, টিভি দেখছি। গিয়ে যখন বলছি, কিরে আমাকে ভাত রেডি রাখতে বলে তুই এখানে এসে বসে আসিস, আরে একটু বসো না, তুমি সব সময় ওরকম করো কেন, ওরকম করো কেন? আরে তুই যে বললি এক্ষুনি ভাত বাড়তে তোর খুব খিদে পেয়েছে, তুই খাবি বললি, আরে একটু বিশ্রাম নাও না, একটু বিশ্রাম, একটু বিশ্রাম নেওয়া যায় না, একটু বিশ্রাম নিয়ে খাওয়া যায় না? কেন সব সময় এরকম তুমি তাড়াহুড়ো করো আর বক 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 করো কেন? আমি এলাম একটু বিশ্রাম নিয়ে একটু শান্তি করি, তারপরে কি খাবো? ওর আগে কি খেয়ে নে তারপরে আয়, আমি যাচ্ছি তুমি যাও, বকো না বেশি, আমার ভাল লাগছে না। আচ্ছা কি তরকারি করেছো? এই তরকারি, আমি খাবো না। আচ্ছা কি খাবি বল? আমি কিচ্ছু খাবো না, আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, ওইসব আমি খাবো না, আমার ভালো লাগছে না। এই রকমের ও যে জ্বালায় ডাক্তারবাবু সারাক্ষণ দিন রাত সব সময়, এ খাবার খাবো না, ও খাবার খাবো না, এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, আমার জ্বর জ্বর ভাব, শরীর দুর্বল, মাথায় যন্ত্রণা, পড়তে ভালো লাগছে না, পড়তে যেতে ইচ্ছা করছে না, মানে কি বলবো, একেবারে সারাদিন এরকম কন্টিনিউ এরকম করবে, কন্টিনিউ। একবার বেড়াতে গেলাম, অন্যান্য পাড়ার সব লোকজন গিয়েছিল বেড়াতে, তো বেড়াতে যাওয়ার আগে তার পোশাক আশাক, ওর আবার রুচি আলাদা, মানে যেন যেমন তেমন পোশাক আশাক ওর পছন্দ হয় না, আর অন্য কারোর পছন্দের পোশাক আশাক ও ব্যবহার করে না, ওর নিজের পছন্দের মতো। আর ওর সঙ্গে তো আমি একবার ফাঁদে পড়ে কি বিপদে পড়েছি, ওর পোশাক আশাক কিনতে গিয়ে এক দোকানে নিয়ে গিয়েছিল, সেখানে গিয়ে তার যা পছন্দ, আর সংখ্যা যে কটা কটা হবে তার ঠিক নেই। আমি কি বিপদে পড়েছিলাম, সেই থেকে নাক কান ক্ষত, যে ওর সঙ্গে আমি কখনো কোনো মার্কেটে যাব না। তো যাই হোক, বেড়াতে যাওয়ার সময় পোশাক আশাক যেগুলো আমি বললাম আমার পছন্দের, তো একটা নিল না, সব ওর পছন্দের নিল। এবং বেড়াতে গিয়ে সেইখানে দার্জিলিং এ গিয়েছিল, তো সেইখানে বেড়াতে গিয়ে অন্যদের সঙ্গে কি সুন্দর আচরণ, কি ভালো দিব্যি একেবারে তাদের সঙ্গে, ওর ভাইটাকেও সাথে নিচ্ছে না, আমাকেও সাথে নিচ্ছে না, মানে আমাকে তো গ্রাহ্যই করছে না, যে আমাকে চেনেই না, ওর ভাইকেও চেনে না, ওর বাবাকেও চেনে না, অথচ অন্যদের সঙ্গে কি সুন্দর হাসি খুশি ছবি ওঠা, ছবি তোলা, বিভিন্ন স্টাইল, এই হাসি গান খেলাধুলো, মানে কি সুন্দরই না তাদের সঙ্গে ব্যবহার করে আসলো। কিন্তু ঘরের ভিতরে গিয়ে আমাদের সঙ্গে ফিসফিস করে সে মুখ গুঙ্গি গুঙ্গি এমন মানে কথা বলছে, যে খুব বাজে কথা, মানে খুব রাগ দেখাচ্ছে, আমাদেরকে যেন সহ্যই করতে পারছে না, পছন্দই করতে পারছে না। এই জন্যে ওর বাবা মনে করেছিল যে কি জানি কেউ কিছু করলো নাকি, তার জন্যই মানে অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করছে, অথচ আমাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করছে, কেউ কিছু করলো মনে হয় না কি, সেই জন্য ওই গাছ গাছরা তাবিজগুলো নিয়ে এসেছিল। আমরা দেখেছি বাড়ির পাশে তার বান্ধবীরা আছে, একসঙ্গে যাদের সঙ্গে পড়ে, তাদের সঙ্গে যখন থাকে খুব সুন্দর কথা বলে, সহজে বাইরে যায় না, কখনো যদি তারা আসে বা ও যদি কখনো যায়, তাদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করে। বাইরের লোকজন সবাই জানে, ওর নাম ধরে বলছে যে ও খুব সুন্দর মেয়ে, খুব ভদ্র, কিন্তু ও যে কত ভালো মেয়ে সে আমি হাড়ে হাড়ে বুঝি, কেউ বিশ্বাসই করবে না ও যে এই রকমের মেয়ে, কেউ বিশ্বাসই করবে না।
তো আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কেমন? একদম টিপটপ, সব সময় ফিটফাট থাকবে। ওই যে আগেই বললাম, তার রুচিবোধটা একটু আলাদা, একটু উচ্চ উচ্চ স্তরের রুচিবোধ। তা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য সে কি কাজকর্ম কিছু করে? না, কিচ্ছু করবে না। প্রথমে সে একটু উৎসাহ নিয়ে কাজ শুরু করে। তার যে ঘর, সেই ঘরটা, তার বেড, তার বই টইগুলো গোছানোর জন্য প্রথমে সে উৎসাহ নিয়ে শুরু করে। একটু পরেই সে ক্লান্ত হয়ে পড়ে। আমিও বুঝি যে তার শরীরে কোনো শক্তি নেই, দীর্ঘদিন ধরে ভুগছে, তার শরীরে কোনো শক্তি নেই। মা আর পারছি না, তুমি করো। তার মাকে হুকুম করিয়ে করিয়ে তার ওই সমস্ত কাজ কর্মগুলো সব সে করাবে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব করাবে। যেখানে যেখানে যা যা থাকার সেখানে সেখানে তাই রাখতে হবে। নিজে অলস, আসলে শরীরে শক্তি নেই তো কাজ করবে কেমন করে? আমিও বুঝি ব্যাপারটা। তো সে আমাকেও স্থির থাকতে দেবে না। এটা করো, ওটা করো, সেটা করো, মানে আমার সঙ্গে যে ওর এত খারাপ ব্যবহার। আমি বলি, আমারও তো শরীর, সারাদিন তো আমাকে লাঠির মতো ঘুরে বেড়াতে হয় তোদের জন্য, তো আমাকে একটু বিশ্রাম নিতে দে। বলে, না, আগে ওটা শেষ করে তারপর বিশ্রাম নাও, না হলে উল্টো পাল্টা বলবে, উল্টো পাল্টা আজে বাজে। ওই জন্য আমার মনে হয় যে আমি হলাম ওর বৌমা, আর ও হলো আমার শাশুড়ি। এই রকমের ও আমার সঙ্গে ব্যবহার করে। মাঝে মাঝে আমার মনে হয় বাড়ি থেকে আমি ছিটকে কোথাও চলে যাই দুদিন, আমার আর ভালো লাগছে না। তো এই রকমের আচরণ। আচ্ছা আচ্ছা, আর কি সমস্যা ওর? ওর ছোটবেলা থেকেই পায়খানার একটা প্রবলেম রয়েছে। আমাশা, ওর ভাইয়ের যেমন হতো প্রায়ই আমাশা হয়, আবার মাঝে মাঝে পায়খানা শক্ত হয়ে যায়, তারপর আবার আমাশা হয়। আর সর্দি ঠান্ডা তো ইজিলি লেগে যায়, যেহেতু হেই ফিভার আছে। ফলে কিসে লাগে কিসে লাগে না, এই কিছু বাদ দেওয়া যাবে না। আমি প্রোফাইল দেখলাম যে এভরিথিং, সব কিছুতে ওর রিয়াকশন রয়েছে, অ্যালার্জিক রিয়াকশন রয়েছে, অ্যালার্জি অনেক বেশি। আমাকে বলবে মেয়ে, তোমার খুব পেট পাতলা, তোমাকে যে কথাই বলবো তুমি সব কথা ফরফর ফরফর করে সবাইকে বলে দাও। ডাক্তারবাবু, ও কোনো কথা বলতে চায় না, সব কথা পেটের মধ্যে রেখে দেয়। আমি সব ফরফর করে বলে দিই, ওই জন্য ও আমাকে আর কোনো কথা বলে না। বাইরে যখন যাবে কোনো কারণে, সাধারণত ওকে বাইরে নিয়ে যায়নি, তো কখনো যদি কোথাও যেতে হয় যায়, কোনো কথা বলবে না, চুপচাপ শান্ত ভদ্র। তো সেখানে গিয়েও যদি আমার উপর রেগে যায়, ফিসফিস করে আমাকে রাগ দেখাবে, ফিসফিস করে রাগ দেখাবে, আর ফিসফিস করে আহ, রাগের, মানে রাগের ভঙ্গিমায় আমাদের সঙ্গে কথা বলবে, যাতে চারিপাশের লোকজন কেউ বুঝতে না পারে। এই হচ্ছে ওর ব্যাপার। তার নেজাল পলিপস ছিল, মাথায় যন্ত্রণা, সিভিয়ার ডিসমেনোরিয়া পেইন, স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন, এইগুলোর সঙ্গে এই বিহেভ। বলেন মেডিসিন কি? হ্যাঁ, ওর ভাইয়ের ওপর ওর প্রচন্ড হিংসা, প্রচুর হিংসা। তাকে কোনো কিছু দিলে এর লাগবেই, একে দিতেই হবে। ইভেন তার বাড়ির পাশের কোনো মেয়ের বা তার কোনো বান্ধবীর কোনো একটা জিনিস দেখলে ওর খুব হিংসা হবে। ও এসে বলবে, ওই জিনিসটা আমাকে দিতে হবে, ওটা আমার চাই, আমি নেব। ওর ওই জিনিসটা আছে, আমার কেন থাকবে না? আমার ওর থেকে দামি জিনিসটা থাকতে হবে, ওর থেকে আরো ভালো জিনিসটা আমার থাকতে হবে, ওটা আমার চাই। না দিলে কি করবে? প্রচুর রাগ করবে। বাবার উপরে তো রাগ দেখাতে পারে না, বাবাকে এক আধবার বলবে, বাবা দিচ্ছি দেবো বলে যদি না দেয় তো আর কথা বলবে না বাবার সঙ্গে। তখন বাবা যা কিছু জিজ্ঞাসা করবে, হুম, হ্যাঁ, না, এই তো, এইরকম, আর কোনো কথা হবে না।
মেয়ে বড় হয়ে যাচ্ছে, যদি এরকম চলে মেয়ের বিয়ে দেবো কেমন করে? আমি তো চিন্তায় মরে যাচ্ছি। আর চেহারা লিকলিকি, একদম লিকলিকি। এই হলো কেস। পার্সোনালিটি আপনাকে এইভাবে পার্সোনালিটি আপনাকে এইভাবে রেডি করতেই হবে, না হলে আপনি ক্রনিক পীড়া সারাতে পারবেন না। বলুন মেডিসিন কি? ও নিজে কাজ করবে না, ওর মাকে হুকুম করিয়ে কাজ করিয়ে নেবে। মায়ের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ সারাদিন লেগেই থাকে। স্কুল থেকে বাড়ি আসা মানে ওর মা ভয়ে ভয়ে থাকে। এই আবার শুরু হলো, ওর মাও অসুস্থ হয়ে পড়েছে। কি মেডিসিন হবে বলুন? কার এই পার্সোনালিটি? ডাক্তার তানভীর মোহাম্মদ ভাই বলছেন থুজিয়া। তার ডাক্তার ভবতোষ সরকার বলছেন থুজিয়া। তার আগে একজন বলছেন বিহেভিয়ার প্রবলেম, গুড অ্যাট স্কুল বাট ব্যাড অ্যাট হোম। হায়স, ডাক্তার ওয়াহিদ বাবু বলছেন হায়স। আচ্ছা। ডাক্তার বিমান পাল বলছেন আর্সেনিক। ডাক্তার আরমান হোসেন পূজা, ডাক্তার আরমান হোসেন তো ফাঁকি দিয়ে চলছেন, কিন্তু খুব ফাঁকি দিচ্ছেন। মনে হয় কাজের অনেক চাপ রয়েছে। আপনি পড়াশোনা করছেন না ঠিক মতো, ক্লাসও দেখতে পাচ্ছি না। ব্যাপারটা কি? যোগাযোগ করবেন। সালফার, ডাক্তার আবু আবু সাদাত এমডি সাইন সালফার। আমাদের একটা গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ, স্পেশাল টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেখানে প্রতিটা মেডিসিনের ব্যক্তিত্বগুলোকে শেখানো হয় এবং সঙ্গে কম্পারেটিভ মেডিসিনগুলো যেগুলো আছে সেগুলোকে কম্পেয়ার করে এগুলো শেখানো হয়। সেই সাথে সাথে সারা সপ্তাহে অনেকগুলো কেস লাইভে দেখানো হয়, ওই গ্রুপের লাইভে দেখানো হয় এবং ফলো আপ সবকিছু দেখানো হয়। পেশেন্ট গুলোকে ধরে ধরে হাতে কলমে সব দেখানো হয়, থিওরি এবং প্র্যাকটিক্যাল সব। এটা হচ্ছে একটা পে ক্লাস। কেউ যদি এই ক্লাসটি করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। কেউ যদি ক্লাসটিতে মানে গ্রুপে যুক্ত হতে চান, ক্লাস করতে চান, যোগাযোগ করতে পারেন। ডাক্তার বিমান পাল বলছেন এবার নেট্রম নিও। আর কেউ? আমি আপনাদেরকে একটি লাইভের মাধ্যমে সমস্ত মেডিসিন গুলো শেখাতে পারবো না, জানাতে পারবো না, কিন্তু কিভাবে পার্সোনালিটিকে আইডেন্টিফাই করতে হয়, কিভাবে একটি মেডিসিন পড়তে হয়, সেই ধারণা আমি আপনাদেরকে দিতে পারি। এটাই হচ্ছে ব্যাপার। আজকের লাইভ আপনারা খুব একটা শেয়ার করলেন না, খুব বেশি শেয়ার করলেন না। দুই একজন শেয়ার করেছেন, বাকিগুলো আর কেউ শেয়ার করলেন না। সত্যি অ্যাভারিজ, desire, full of desire more than she needs. Congratulations। কালকে প্রতি শুক্রবারই হয়, প্রতি শুক্রবারই ক্লাসটা হয়। এখন ক্লাস তো চমৎকার, দারুণ দারুণ ক্লাস। আর এখন আপনার
যে সফল, সেই সফলতা দেখে গ্রুপের চিকিৎসকরা আর কেউ ছাড়তে চাইছেন না। মানে আমি ছেড়ে দিতে চাইলেও আর কেউ ছাড়তে চাইছেন না এই সফলতা দেখে। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমাদের রোগীরা চিকিৎসিত হয়। অনলাইনের মাধ্যমে আমরা চিকিৎসা করি। বিভিন্ন ভাষাভাষী রোগীরাও আমাদের দ্বারা চিকিৎসিত হচ্ছে এবং হাই সোসাইটির অনেক হাই সোসাইটির পেশেন্ট আমাদের হ্যান্ডেলে রয়েছে। তারা চমৎকারভাবে উপকৃত হচ্ছেন। বরং হাই সোসাইটি বা শিক্ষিত ব্যক্তিদের চিকিৎসা করতে অনেক সুবিধা। তারা অনেক বেশি বুদ্ধিমান মানুষ। বুদ্ধিমান মানুষদের কাছে সিমটম গুলো অত্যন্ত স্পষ্ট থাকে, অনেক বেশি স্পষ্ট থাকে। সেই সব মানুষগুলো চিকিৎসা করবো অনেক আরাম। তারা প্রশ্ন বোঝেন, উত্তর দিতে পারেন সহজে। উত্তর না দিতে চাইলেও সেখানে সিমটম গুলো অত্যন্ত স্পষ্ট থাকে, বোঝা যায়। দারুণ। আমরা এমন পেশেন্টের চিকিৎসা করছি। আপনার আহ, একজন একজন একটি পেশেন্ট রয়েছেন আমাদের কাছে, যে হচ্ছেন ফটোগ্রাফার। তিনি মুম্বাই থাকেন, দিল্লি বাড়ি, তিনি মুম্বাই থাকেন। তো তিনি ওইখানকার যে সিনেমা টিনেমা গুলো হয় সেই তাদের ফটোগ্রাফার। মানে যে সিনেমা হয় সেই সিনেমার ফটোগ্রাফার তারা। ওই ভদ্রলোক সোরাইসিসের কেস, দুর্দান্ত কেস, দুর্দান্ত সোরাইসিস। তাদের টাকা পয়সার অভাব আছে। তার বাবার সমস্যা ছিল একটা। তার বাবা হচ্ছেন আর্কিটেকচার একজন, ছোটখাটো নাই, হাই ফাই কোটি কোটি টাকার তাদের কারবার হচ্ছে, কোটি কোটি টাকার ব্যাপার। হাজার হাজার তো কোনো ফ্যাক্ট নয়, হাজার হাজারটা কোনো ব্যাপারই নয়, কোটি কোটি টাকার ব্যাপার। এইরকম ফ্যামিলি সব আমাদের হাতে চলতে চিকিৎসা, আমার হাতে। আমি এইসব রুগী দেখেই শেষ করতে পারি না, যার জন্য এত বেশি মানে আপনার ওই বিভিন্ন রকমের রঙি চঙি এ ও তা হ্যান ত্যান করে রুগী নিয়ে আসার কলা কৌশল অবলম্বন করা আমার প্রয়োজন হয় না। এবং আমি যে কথা বলছি সেই পেশেন্ট গুলোকে এখানে আমার গ্রুপের কয়েকজন ডাক্তারও আছেন যারা কমেন্ট করেছেন, তারা তাদেরকে আমি গ্রুপে দেখিয়েছি পেশেন্ট গুলোকে। কমেন্টের মাধ্যমে একটু জানান এই কথা সত্য না মিথ্যা। যারা টেস্টিং ফলো আপ এগুলো দেখেছেন, এই কথা সত্য না মিথ্যা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান। স্যার আমি টেলিগ্রাম ক্লাস চাই। আচ্ছা ঠিক আছে, তো আপনি আমার সঙ্গে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বারটা আপনি লিখে নিতে পারেন। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল রয়েছে। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ফোন নাম্বার নিতে পারেন। তাছাড়াও আরো লেখেন, আরো যারা রয়েছেন লিখুন কমেন্ট গুলো, মানে সত্য না মিথ্যা এটা আরো লিখুন, তাহলে বুঝতে পারবেন। সেই সাথে আমার ফোন নাম্বারটা নিতেও পারেন, 9153647380। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন। একজন ব্যাংক ম্যানেজার
একটি ব্যাংকের ম্যানেজার, তার ট্রিটমেন্ট চলছে, বাতের চিকিৎসা। তিনাদের একটা কম্পিটিশন হয়, মানে যোগ্যতার ভিত্তিতে তাদের উৎসাহ বাড়ানোর জন্য বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। যারা টপ লেভেলের, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হন, তাদেরকে পুরস্কার দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে। তো তিনি এখন রাজ্য স্তরের প্রত্যেকটা কম্পিটিশনের এই জায়গাতে তিনি ফার্স্ট, প্রত্যেকটা জায়গাতে ফার্স্ট প্রাইজ তিনি পান। এখন তিনি সারা ভারতবর্ষের মধ্যে টপ র্যাঙ্কের যে প্রাইজ, সেটাকে তিনি নেওয়ার অপেক্ষায় রয়েছেন। তার চিকিৎসা চলছে, এখন চলছে। আমরা এরকম পেশেন্টের ট্রিটমেন্ট করি। কটা পেশেন্টের বলবো আমি, এগুলো সাধারণত কখনোই বলিনি, কিন্তু আপনাদের আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য এখন আমি আপনাদেরকে বলছি। এই পেশেন্টগুলো তারা কখনোই চায় না যে তাদের এই কেসগুলো ফেসবুকে চলে আসুক, পাবলিকের মধ্যে চলে আসুক, কখনোই চাবেন না। আমরা আমি যেখানে বাস করি, শুধু এখানেই আমি আমার চিকিৎসা করি না, আমার চেম্বার সারা ভারতবর্ষ জুড়ে। ভারতের বাইরেও প্রচুর রুগী রয়েছে। আপনার ভারতের বাইরে, বাংলাদেশের বাইরে, বিদেশে বাঙালি তারা অনেক রুগী রয়েছে। তা চলুন, আর নয়, এবার আমি কেসে যাচ্ছি। যারা অভিনন্দন জানাই তাদের, যারা থুচা বলেছেন। আমি তো স্টান্ট হয়ে গেছিলাম যখন এই ডাক্তার তানভীর মোহাম্মদ ভাই থুজা বলেছেন। আমি স্টান্ট হয়ে গেছিলাম যে আপনি থুজাটা বললেন কি করে। আমি খুবই, মানে ভিতরে ভিতরে খুব আনন্দ বোধ করছিলাম। আমি জানি 100টার মধ্যে আপনার ওই দুটো তিনটে ভালো ডাক্তার তৈরি হতে পারবেন, 97-98 জন পারবেন না। ওই দু তিনটে ডাক্তারই আমার দরকার। 97-98 জন ডাক্তার হতে, মানে ভালো ডাক্তার হতে, তবে ডাক্তার হবেন কিন্তু ভালো ডাক্তার হতে পারবেন না। ভালো ডাক্তার হতে গেলে আপনার স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন, স্বপ্ন দেখতে হবে। নেগেটিভ ভাবনা চিন্তা থেকে আপনাকে দূরে থাকতে হবে। টোটাল আত্মবিশ্বাসের সঙ্গে, পজিটিভ চিন্তা ভাবনার সঙ্গে সঠিক পরিকল্পনা মাফিক আপনাকে কাজ করে যেতে হবে। আপনার ব্যর্থতা তো আসবেই, ওই ব্যর্থতা আপনাকে সফলতার দিকে আগিয়ে নিয়ে যাবে। ব্যর্থতার ভয়ে পিছিয়ে গেলে হবে না। তা চলুন, আমি কেন থুজা দিলাম। থুজার জন্য যে লক্ষণগুলো ছিল সেগুলো হচ্ছে বিহেভিয়ার প্রবলেম। একটি লক্ষণ অত্যন্ত চমৎকার ছিল। একটি লক্ষণ কোন ডাক্তারবাবু বলেছেন, আমি, হ্যাঁ, ডাক্তার ওয়াহিদ বাবুই বলেছিলেন, মনে হচ্ছে সিমটমটা। হ্যাঁ, ডাক্তার ওয়াহিদ বাবুই বলেছিলেন বিহেভিয়ার প্রবলেম, ঠিক। বিহেভিয়ার প্রবলেম চিলড্রেন ইন হোম বাট গুড অ্যাট স্কুল উইথ স্ট্রেঞ্জার্স এক্সেট্রা। এখানে মেডিসিন আছে লাইকোথুজা টিউবারকুলিনাম। লাইকোথুজা টিউবারকুলিনাম আপনি হায়োসিয়ামাস কিভাবে পেলেন আমি তো সেটাই বুঝতে পারছি না।
কালকে ক্লাস আছে ডাক্তার এমডি সাদাত, আবু সাদাত, এমডি সাইম ভাই। কালকে আবার ক্লাস আছে। কালকে শুক্রবার, শুক্রবার রাতে ক্লাস রয়েছে। ওই পাচ্ছি না কেন? হ্যাঁ, এই তো বিহেভিয়ার প্রবলেম। হায়েস্ট পেলেন কোথায়? বিহেভিয়ার প্রবলেম গুড অ্যাট স্কুল বাট ব্যাড অ্যাট হোম। ও, এটা আলাদা কোনো রুব্রিক, সাব রুব্রিক রয়েছে। তো ঘরের দুর্ব্যবহার করে, বাইরে ভালো ব্যবহার করে, ঠিক। তো এখানে মেডিসিন রয়েছে লাইকোথুজেটিভারক্লিনাম, সঙ্গে কি রয়েছে আপনার অ্যাবিউসিভ মাদার টু ওয়ার্ডস। অ্যাবিউসিভ, খুবই খারাপ ব্যবহার করে। মায়ের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করে, বাবার সঙ্গে তাও তো ভালো। মায়ের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করে। মা কাকে বলে এইগুলো বুঝতে হবে। মা এমন একজন ব্যক্তি যিনি স্বার্থহীন ভাবে, নিঃস্বার্থে নিঃস্বার্থে জগতের সবার চেয়ে বেশি ভালোবাসে, জগতের সবার থেকে সেই মায়ের কাছে সব থেকে বেশি নিরাপদ বোধ করে, সব থেকে বেশি নিরাপত্তা অনুভব করে, সব থেকে বেশি আপনার ভালোবাসে। যে কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় ভালোবাসে না, এবং ওই মানে তার সন্তানদের চাহিদা সম্বন্ধে সব থেকে বেশি বোঝে সে, সেই হচ্ছে মা। শুধু পেটে মানে গর্ভধারণ করলেই মা হবে ব্যাপারটা তা নয়। সেটা জেনারেল ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিন্তু আমরা হোমিওপ্যাথি চিকিৎসকরা আপনার ক্যাজুয়ালি নিলে হবে না। আমাদের কি প্রতিটা শব্দের অর্থকে বুঝে বুঝে তার ভিতরের অনুভূতিকে নিতে হবে। মা হচ্ছে সেই ব্যক্তি। তো এই রকমের একজন সহৃদয় ব্যক্তির সাথে, যার কাছে সে সব থেকে বেশি নিরাপত্তা বোধ করে, সব থেকে বেশি ভালো পায়, সব থেকে বেশি স্নেহ পায়, সব থেকে বেশি কেয়ার পায়, তার সঙ্গে সে সব থেকে বেশি খারাপ ব্যবহার করছে। ব্যাপারটা কেমন লাগে বলুন তো? এটা কি পিকুলিয়ার নয়? জগতে আর কোন মানুষ আছে যে যে মানে কোন যে মানুষটা তার সঙ্গে সব থেকে বেশি ভালো ব্যবহার করে, ভালোবাসে, নিরাপত্তা পায়, সে তো সেখানে দিব্যি সুন্দর থাকবে, কিন্তু সে সেখানে সব থেকে বেশি খারাপ ব্যবহার করে। এই জন্য অ্যাবিউসিভ মাদার টুয়ার্ডস, অর্থাৎ মায়ের সঙ্গে সে খুব খারাপ ব্যবহার করে। লায়ার, ভীষণ মিথ্যা কথা বলে, প্রচুর মিথ্যা কথা বলে। চিলাসি চিলড্রেন ইন, ভাইয়ের উপরে তার প্রচুর হিংসা। কোনো জিনিস ভাইকে দিলে তাকেও দিতে হবে। ইভেন তার প্রতিবেশী কোনো মেয়ের বা তার বান্ধবীর কোনো খেলনা বা কোনো কিছু দেখলে তার হিংসা হয়, তার সেই জিনিসটা চাই। শুধু তাই নয়, তার থেকে আরো বেশি দামি চাই। শুধু ওটাই হলে হবে না, আরো বেশি দামি। অর্থাৎ সে নিজেকে অনেক বেশি উপরে রাখতে চায়। সে কতটা হটি তাহলে! আর হচ্ছে কি ফাস্টিডিয়াসনেস, সবসময় খুঁতখুঁতে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকবে। ডিক্টেটোরিয়াল, নিজে অলস, মাকে হুকুম করিয়ে কাজ করিয়ে নেবে, মাকে হুকুম করিয়ে কাজ করিয়ে নেবে। ডিক্টেটোরিয়াল। সিক্রেটিভ, কোনো মানে মার পেট পাতলা সব কথা বলে দেয়, আর সেই 13 বছর বয়সের একটি মেয়ে, সে তার মাকে বলে তুমি সবকিছু বলে দাও, তুমি পেট পাতলা, তোমাকে কোনো কিছু বলা যাবে না। এগুলো কোনো স্কুলে পড়েনি, এগুলো তাকে কেউ শেখায়নি। ইন বর্ন, সে আপনার অ্যাকোয়ার্ড, মানে অর্জিত, অর্জিত নয়, মানে জন্মগতভাবে প্রাপ্ত স্বভাব। এই স্বভাব দিয়ে সে জন্মগ্রহণ করেছে, এখন ম্যানিফেস্টেশন হয়েছে, সে ব্যবহার করছে। তারপরে কি ডিসাইডফুল,
বাড়িতে সে খুবই খারাপ আচরণ করে, বাইরে খুবই ভালো ব্যবহার করে। অর্থাৎ বাইরে সে অত্যন্ত ভালো মানুষ, কিন্তু বাড়িতে সে যে এত খারাপ বাইরের লোক তা জানে না। এই যে আচরণ, এটা হচ্ছে বাইরের লোকজনের কাছে একটা প্রতারণা। বাইরের লোকজনের কাছে প্রতারণা এটা, এটা বুঝতে হবে। ওয়াশিং ডিজায়ার টু ওয়াশ হ্যান্ডস, অলওয়েজ ওয়াশিং হাত, সবসময় তার হাত ধোয়, অর্থাৎ নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। ডিলিউশন ডার্টি ইজ, সে একটা নোংরা মানুষ। এখানে নোংরা বলতে কি, যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ফিটফাট থাকে, সে বারবার হাত ধৌত করে, সে কোনো নোংরা অগোচরে অপছন্দ, সবসময় নিট অ্যান্ড ক্লিন ফিট থাকে, তারপরে তাকে নোংরা বলছে ডিলিউশন ডার্টি ইজ, যেন সে একটা নোংরা মানুষ। বাইরেরটা নয়, ভিতরেরটা, তার যে আচরণ, সেই আচরণগুলো হচ্ছে নোংরা, খুব বাজে আচরণ, খারাপ আচরণ। যারা মদ খায়, নেশা করে, অসামাজিক কার্যকলাপ করে, এরা হচ্ছে ডার্টি পার্সন। ডার্টি পার্সন এগুলো আভ্যন্তরীণ অনুভূতি, আভ্যন্তরীণ ফিলিংস কে প্রকাশ করা হয়েছে, বাইরের নয়। আর কি, অবস্টিনেট চিলড্রেন, প্রচন্ড জেদি। কোনো জিনিস চাইলে তার বাবা, না দিলে পরে সে মুখ কুমড়া করে দেয়, কথা বলে না। টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন, বাইরের লোকজনের সঙ্গে সে খুব একটা বেশি মিশে না। তার মারা নিয়ে গেলে সে চায়, কিন্তু নিজে থেকে খুব একটা মেলামেশা করে না বাইরের লোকজনের সঙ্গে। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজ এ পর্যন্তই। আলোচনা কেমন লাগলো বলুন। আমি এরকম একটা ক্লাসে আপনাদেরকে সব শিখে শেষ করে দিতে পারবো না, কমপ্লিট করে দিতে পারবো না, কিন্তু একটা ধারণা দিতে পারবো। তো যারা টেলিগ্রাম স্পেশাল গ্রুপে ভর্তি হতে চান, করতে চান, আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, যদি হ্যানিম্যানিও হোমিওপ্যাথি সম্বন্ধে জ্ঞান অর্জন করতে চান, আইডিয়াল ক্লাসিক্যাল পদ্ধতিতে হ্যানিম্যানিও হোমিওপ্যাথির যে হোমিওপ্যাথি পদ্ধতিতে ব্যক্তিত্ব স্বাতন্ত্র্যকরণ করার এই পদ্ধতি যদি কেউ শিখতে চান, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ফোন নাম্বার নিতে পারেন, অথবা আপনারা আমাকে আপনার ওই মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ডাক্তার বিমান পাল, কলকাতা থেকে বলছেন। থ্যাংক ইউ। কেমন লাগলে বলুন, আমি ভিডিওটা আর লম্বা করতে চাইছি না, আপনারা ফটাফট একটু আপনাদের মতামত জানান, ফটাফট একটু মতামত জানাবেন। প্রতি বৃহস্পতিবারে আমাদের লাইভটা হয়, কোনো কারণ না থাকলে আমি রেগুলার ক্লাসটা করতে চেষ্টা করব। অবশ্যই এই আলোচনা কেমন লাগলো সেটা আপনারা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই লিখে একটু জানাবেন। এই ভিডিও অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে, এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। পরবর্তীতে আপনারা এই ভিডিও দেখতে চাইলে আপনারা সেখান থেকে দেখতে পারবেন, সেখানে আরো অনেক ভিডিও আপলোড করা আছে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে আপনি দেখে নিতে পারেন। কোনো কথাই পেটে রাখতে বা গোপন রাখতে পারে না। রুগী কে রুগী হবে স্যার? এগুলো অনেকেই রয়েছে ফ্রিভোলাস, যারা ওসব কিছু ভাবনা চিন্তা করে না। ফ্রিভোলাস যারা রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা ফ্রিভোলাস, যারা কিছু ভাবে না। এবং অ্যাংজাইটি এমএল ইন ওপেন এয়ার, অর্থাৎ যখন সে অ্যাংজাইটি থেকে মুক্তি পেয়ে যায়, প্রচন্ড অ্যাংজাইটি আছে, প্রচন্ড দুশ্চিন্তা রয়েছে, সেই কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারলে তখন এমএল হয়, ভালো লাগে। অ্যাংজাইটি ইন ওপেন এয়ার এমএল, এর আন্ডারে যে মেডিসিন গুলো আছে সেগুলো হচ্ছে এই ভাবনা,
এগুলো আসবে, ট্রিবোলাস, এগুলোতেও আপনার যে মেডিসিন গুলো আছে তারা এখানে চলে আসবে। শুধু কম্পেয়ার করতে হবে যে এক একজনের বিহেভ গুলো কেমন। অ্যাংজাইটি ইন ওপিনিয়ার এমএল, ট্রিবোলাস, এগুলো এরা কিছু ভাবে না, কি হবে বললাম তো, কি হবে সব বলে ফেলবে। আর একজন আছে ভিতরের চাপের কথা কাউকে বললে আরাম লাগে, ভালো লাগে, তাই সে অন্যজনকে বলে। এই বলার পিছনে কারণ থাকবে, যুক্তি থাকবে, তা সেই যুক্তির অনুপাতে রোগগুলো হবে। তো ট্রিবোলাস, লাইট ডিজায়ার, অ্যাংজাইটি, ওপেনিয়ার অ্যামেল, এইগুলো। তো ভালো থাকবেন, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সারা সপ্তাহ এই ভিডিওর আলোচনা আপনারা শুনুন, দেখুন, বুঝুন এবং অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে অবশ্যই সহযোগিতা করবেন, সেই সঙ্গে শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন।